নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি কি না, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যত রকমের জীবের সমাহার দেখা যায় তাদের আমরা এক কথায় বলতে পারি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য ক্ষেত্রে কিন্তু সেটা একদম ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে বড় জীব সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, এবং দেখা যাবে তারা হয়তো কোনো না কোনোভাবে পরস্পরের সাথে ইন্টারাক্টও করছে। তো এবার চলে আসি যে জীববৈচিত্র্যের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে। জীববৈচিত্র্যকে প্রধানত তিনটি ভাগে আমরা দেখতে পারি। একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি কি না, জিন থেকে জেনেটিক কথাটা এসছে, তো সেখানে কি বলা হয়েছে যে না, একটা পপুলেশনে যত রকমের জিন দেখা যাবে তখন সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। একটু স্পেসিফিক্যালি বলি, ধরুন আমাদের একটা নির্দিষ্ট অঞ্চল স্থির করে নিলাম, আমরা ধরুন শিয়ালদা স্টেশন। ওকে, এবার শিয়ালদা স্টেশনে ধরুন মানুষের পপুলেশনটাকে ধরলাম, একটু বোঝার সুবিধার্থে মানুষের পপুলেশনটাকে ধরলাম। তো মানুষ দেখতে গেলে সেক্ষেত্রে দেখা যাবে যে বহু ধরনের দেখতে আমরা মানুষ রয়েছি। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে কি আমাদের জিন আলাদা, প্রত্যেকের জিন প্রত্যেকের থেকে আলাদা। সুতরাং এই যে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। নেক্সট আসে স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কি? স্পিসিস ডাইভার্সিটি বলছে একটি নির্দিষ্ট লোকেশনে যত রকমের স্পিসিস বা প্রজাতি আছে সেগুলোকে বলা হচ্ছে একত্রে স্পিসিস ডাইভার্সিটি। আবারও ধরুন আমি উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন শিয়ালদা স্টেশন, সেখানে মানুষ পাবেন, কুকুর পাবেন, হয়তো হনুমানও পেতে পারেন। হ্যাঁ, তো এই যে যত রকমের স্পিসিস পাচ্ছি সেগুলো একসাথে কিন্তু আমরা স্পিসিস ডাইভার্সিটি বলছি। নেক্সট আসছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম ডাইভার্সিটি কি বলছে না, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে অনেকগুলো ইকোসিস্টেম কাজ করে, অনেকগুলো বাস্তুতন্ত্র থাকে, জলের বাস্তুতন্ত্র, স্থলের বাস্তুতন্ত্র, এরকম অনেকগুলো বাস্তুতন্ত্র থাকে। তো এই যে বা স্থলের মধ্যেই বিভিন্ন রকমের বাস্তুতন্ত্র দেখা যেতে পারে। তো এই যে বিভিন্ন বাস্তুতন্ত্রের মিল দেখা যাচ্ছে, বিভিন্ন বাস্তুতন্ত্রের সমন্বয় দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট এলাকায়, এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। এবারে আসি একটা একটু অন্য বিষয়, সেটা হচ্ছে হটস্পট। হটস্পট কি না, এই তো এতক্ষণ বিভিন্ন বায়োডাইভার্সিটি সম্বন্ধে পড়লাম। হটস্পট কি না, কোনো নির্দিষ্ট অঞ্চলে যেখানে হয়তো দেখা যাবে যে বিরল থেকে বিরলতম জীবগুলোর সংখ্যা খুব বেশি ছিল বা প্রচুর প্রজাতির জীব ছিল, সেগুলো হয়তো হিউম্যান অ্যাক্টিভিটিসের দরুন কোনো কারণে মারাত্মক কমে গেছে। সাধারণত 75% যদি সেখানকার জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় তখন সেই অঞ্চলটিকে আমরা কিন্তু হটস্পট বলে থাকি। যেমন ধরুন আমাদের পশ্চিমঘাটকে আমরা এর অন্তর্ভুক্ত করতে পারি। এইবার আপনাদের জানাই যে আমরা কতটা জীববৈচিত্র্য কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছি। আমরা গত 50 বছরে শুধুমাত্র আমাদের আরবানাইজেশন বা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা কোস্টাল জোন থেকে শুরু করে আমরা সমভূমি সব জায়গার কিন্তু জীববৈচিত্র্য নষ্ট করেছি। গত 100 বছরের হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আমরা প্রায় ধরুন 1000-এরও বেশি জীবের প্রজাতিকে আমরা মেরে ফেলেছি শব্দটা ইচ্ছে করেই বললাম। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের কার্যকলাপের
প্রত্যক্ষ দায় না থাকলেও পরোক্ষ দায়ও তো দায়, সেই জন্য পরোক্ষে আমরা কিন্তু তাদের হত্যা করেছি। ঠিক আছে, এবারে আসি 2011 সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে যে আমরা মানে আণুবীক্ষণিক জীবের 70 থেকে 90% কিন্তু নষ্ট করে ফেলেছি। যে আণুবীক্ষণিক জীবগুলির জন্য কিন্তু আমরা যে নিউট্রিয়েন্ট সাইকেল পড়েছি, আবারও বলছি, রোজই আমি হয়তো এক কথা বলে ফেলছি, কিন্তু না বলে উপায় নেই, যে প্লিজ একটু পুরনো ভিডিওগুলো দেখার জন্য মানে লিঙ্ক করতে পারবেন, তার জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যে নিউট্রিয়েন্ট পুল বলেছিলাম, সেখানে যে কাজটা বলেছি মেনলি কাজটা করে থাকে ব্যাকটেরিয়ারা, কারণ তারাই কি করছে, পচন ঘটাচ্ছে জীবের শরীরের, এবং পচন ঘটিয়ে যে উপাদানগুলো সেগুলো পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। যা পরিবেশ থেকে আমরা নিচ্ছি সেগুলো তারাই পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। সেখান থেকে আমরা যদি 70 থেকে 90% মেরে ফেলি, তাহলে পরিবেশ কি করে তার ক্ষতিপূরণ করবে বলুন তো? হ্যাঁ, এবং কি করেই বিভিন্ন পদার্থে ডিগ্রেডেশন বা পচনটা সম্ভব হবে। আর পচন না হলে তো কখনোই তারা পরিবেশ তার নিউট্রিয়েন্টগুলো ফিরে পাবে না, না, কারণ সেগুলো শুধু নামাই হয়ে যাচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে না। এছাড়া দেখা যাচ্ছে যে আমরা যদি আরও একটু পেছনে যাই, মানে ধরুন 150-200 বছর আগেকার হিসাবে যাই, তাহলে দেখা যাচ্ছে প্রায় মানে 2022-এ আমরা এই সমীক্ষাটা করে পেয়েছি যে 69% আমরা ম্যামলস, রেপটাইলস, বার্ড, এই সমস্তগুলোর বিভিন্ন প্রজাতি আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। এছাড়া আমরা 45,000 প্রজাতির ফ্লোরা বা ফনা কিন্তু নষ্ট করেছি। তো এইবার ভেবে দেখুন, আমাদের কাজের ফলে যদি এত 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 জীব নষ্ট হয়ে যায়, তাহলে যারা কি করছে, প্রকৃতির রিকভারির কাজ করছে, প্রকৃতিতে নিত্য যে ক্ষয়গুলো হয় সেই ক্ষয়গুলোর রিকভারির কাজ করছে, সেইগুলো কি করে পূরণ হবে? আর রিকভারি না হলে তো প্রকৃতিতে ক্ষত তৈরি হবে। সেই ক্ষত স্থানযুক্ত পৃথিবীতে আমরা থাকবো কি করে বলুন তো? পৃথিবী তো আর অক্ষত হওয়ার জায়গায় আমরা রাখছি না, নিজের হাতে পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছি। তো প্লিজ আসুন আমরা আমাদের এখনও যতটা জীব বৈচিত্র্য রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখার মতো কাজ করি, এবং বা বাঁচিয়ে রাখবো এই সংকল্প গ্রহণ করি। তাহলে হয়তো আমরা একটু স্বস্তিতে বাঁচতে পারবো, এবং একটু বেটারমেন্টের দিকে হয়তো যেতে পারবো যদি সেলফ অ্যানালিসিস করি। তো চলুন সবাই মিলে সেটা করি এবং ভালো থাকার চেষ্টা করি, এবং বাকি জীবদেরও ভালো রাখি নিজেদের স্বার্থে। আর যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই যারা এটা ভিডিওটা দেখছেন না তাদের একটু বলবেন দেখতে, কারণ এতে করে আলটিমেট আমাদেরই লাভ হবে, আমরাই ভালো থাকবো। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।